এশিয়ান এজ পত্রিকায় একটা আর্টিকেল ছাপা হয়েছে যে ডেনমার্কের বোঝা উচিত যে আমরা সবাই একই বাজারে ব্যবসা করছি। এখানে আরো বলা হয়েছে যে মুসলিমরা তাদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানটা মানুষকে বোঝাতে পারেনি, আর শুধুমাত্র এই কারণে ডেনমার্কে এই কার্টুন ছাপানোর ঘটনাটা ঘটলো। আপনার মন্তব্য? ভাই প্রশ্ন করলেন যে ডেনমার্কে এটা ঘটলো আর মুসলিমরা 130 কোটি, সংখ্যায় অনেক বেশি। হয়তো মুসলিমরা বোঝাতে পারেনি যে এই বিষয়টা তাদের কাছে সেনসিটিভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন বা ক্যারিকেচার আঁকা, আমি এটার সঙ্গে একমত নই, সামগ্রিকভাবে একমত নই। আমরা মুসলিমরা মাশাআল্লাহ আমরা ধর্ম পালন করে থাকি সম্প্রদায় হিসেবে। যে কাউকে জিজ্ঞেস করেন মুসলিমরা ধর্মের ব্যাপারে সেনসিটিভ। সেনসিটিভ শব্দটা ঠিক না, আমি বলবো ধর্ম পালন করে। সেনসিটিভ শব্দটা ঠিক না। মুসলিমরা আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ধর্ম পালন করে থাকে। সংখ্যার দিক থেকে খ্রিস্টানরা মুসলিমদের চাইতে বেশি। তারা সংখ্যায় 200 কোটি, আমরা মুসলিমরা 130 কোটি, তারা আনুমানিক 200 কোটি, ঠিক। তবে খ্রিস্টানরা মুসলিমদের তুলনায় অনেক কম ধর্ম পালন করে। সব মুসলিমই করে এমন না, তবে সংখ্যার দিক থেকে মুসলিমরা ইসলাম ধর্ম পালন করে খ্রিস্টানদের তুলনায় অনেক বেশি, অন্য যে কোনো ধর্মের অনুসারীদের তুলনায় অনেক বেশি। এজন্য আপনারা দেখবেন যদি তুলনা করেন বিভিন্ন নবীদের বিরুদ্ধে লেখা বই নিয়ে, বই লেখা হয়েছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে, তবে সবচেয়ে বেশি সমালোচনা করা হয়েছে, অভিযোগ, বেশি বই লেখা হয়েছে ইসলাম আর নবীজির বিরুদ্ধে। এখনকার দিনে বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে আমাদের এই মুসলিমরা। তবে এই প্রতিবাদ করার ধরনটা হয়তো এক এক জায়গায় এক এক রকম ছিল। এইসব জায়গায় মুসলিমদের ব্যক্তিগতভাবে না এগিয়ে দলগতভাবে যাওয়া উচিত, আমিও একমত। আর যদি ডেনমার্কের সেই ছাপানো কার্টুনগুলো নিয়ে আমি কথা বলি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মুসলিমরা সবচেয়ে ভালো কাজটাই করেছে। আমার দেখা ভালো কাজগুলোর একটা, হয়তো এর চেয়েও ভালো কাজ করা যেত, তবে আমার মতে এটা ভালো কাজ, সবচেয়ে ভালো না হল ভালো কাজগুলোর একটা। তারা প্রতিবাদ করার সময় সব কৌশলে অবলম্বন করেছে, মাঝে মধ্যে বাড়াবাড়ি করেছে, সেগুলো একমত নই। তারা এমন অনেক কাজ করেছে যেগুলো শরিয়া বিরোধী, তবে সামগ্রিকভাবে মুসলিমরা ভালোভাবে প্রতিবাদ জানিয়েছে। এ ব্যাপারে আমি আগেও বলেছিলাম, তাই এটা মানতে পারছি না। তবে একটা ব্যাপার আছে যে মানুষ ভাবতে পারে যে সৌদি আরবে করলে সমস্যা হতো, ডেনমার্কে কোনো সমস্যা নেই, এইভাবে ভাবতে পারে। এই কাজটা যদি করতো সৌদি আরব বা কুয়েতে তাহলে সমস্যা হতো, কিন্তু ডেনমার্কে কেউ কিছু বলবে না। হয়তো তারা এইভাবে ভেবেছিল, কিন্তু এখন বুঝেছে তারপরে অনেক সমস্যা হতে পারে। অর্থনৈতিক চাপ, প্রতি বছর $100 কোটি লোকসান। এখন তারা ক্ষমা চাচ্ছে, প্রধানমন্ত্রী ক্ষমা চাচ্ছে, পত্রিকাগুলো ক্ষমা চাচ্ছে। ফ্রিডম অফ স্পিচ তাদের কোথায় গেল? তাহলে বুঝতেই পারছেন প্রত্যেকেই তার নিজের এলাকাতে বাঘ, নিজের এলাকায় হিরো। তারাও ভেবেছিল এভাবে, কিন্তু পরে বুঝেছে তারা যদি বাক স্বাধীনতার কথা বলে, আমাদেরও বিভিন্ন পণ্য বেছে নেওয়ার অধিকার আছে। আমরা ড্যানিশ কোনো পণ্য কিনবো না বলতে পারেন, এটা চরমপন্থা। কোথায় চরমপন্থা? ফ্রিডম অফ চয়েস। আপত্তি করবেন না? তেল না নিতে চাইলে আপনারা নেবেন না, কে জোর করছে? এটা তারা কখনোই করবে না। আমাদের ঘৃণা করলেও কিনতে হবে। তেল ছাড়া চলতে পারবে না, পশ্চিমারা চলতে পারবে না, তেল ছাড়া হবে না। সেজন্যই কিং ফয়সাল বলেছিলেন, সে সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো তখনও একত্রিত হয়নি। ওপেক প্রতিষ্ঠা হওয়ার আগে পশ্চিমারা চাপ দিচ্ছিল কিং ফয়সালের উপরে। তিনি আমেরিকাকে বললেন, মিটিংটা হয়েছিল মরুভূমিতে, আমরা মরুভূমি থেকে এসেছি, আবার মরুভূমিতে ফিরে যাব, তেল বন্ধ হয়ে গেলে আপনাদের কি হবে? পরে এই কঠিন অবস্থানের জন্য তিনি নিহত হয়েছিলেন, সেটা আলাদা ব্যাপার, রাজনীতি। কিন্তু ব্যাপারটা দেখেন, তারা যদি চায়, হ্যাঁ বয়কট করতে চাইলে করেন, কে আপত্তি জানাচ্ছে? জোরাজোরি তো করছি না। এটাই ফ্রিডম অফ চয়েস। সব পদ্ধতিতেই প্রতিবাদ হয়েছে, মিডিয়ায় বলা হয়েছে, শান্তিপূর্ণ মিছিল হয়েছে, লিগ্যাল অ্যাকশন, রাজনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ, সবকিছু ভালোভাবেই হয়েছে। তারপরে তারা বুঝেছে যদি আমরা একসাথে থাকি তাহলে শক্তিশালী হব। মুসলিমদের একত্রিত হওয়া উচিত এইসব ব্যাপারে। অবশ্য আমাদের কোনোভাবেই বাড়াবাড়ি করা উচিত হবে না, তাতে মুসলিমদেরই বদনাম হবে। তখন এই ঘটনাগুলো তুলে ধরে তারা ইসলামের বদনাম করবে, এই দায়টা আমাদের উপরই পড়বে। তবে আমরা মুসলিমরা যদি একসাথে প্রতিবাদ জানাই, যুক্তি দিয়ে প্রতিবাদ, সেখানে শত্রু আপত্তি জানাতে পারবে না। এ সম্পর্কে আগে বলেছি, আশা করি।